আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজা, লেবানন ও সিরিয়া থেকে বিপুল সম্পদ লুট করেছে ইসরায়েলি সেনারা। এদিকে ট্রাম্পের সঙ্গে বিতণ্ডার পর ব্রিটেনে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে 4 রিভিউর শুনানি 8 মে। এদিকে এসি বিস্ফোরকে বোমা হামলা উল্লেখ করার পর বিএনপির দুঃখ প্রকাশ। সর্বশেষে দাঁড়িয়ে দিব ফারাক্কার পানি বন্টন নিয়ে বৈঠক করতে ভারত যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল। গাজা, লেবানন ও সিরিয়া থেকে বিপুল সম্পদ লুট করেছে ইসরায়েলি সেনারা। গাজা, লেবানন ও সিরিয়া থেকে ইসরায়েলি সেনারা প্রায় $80 মিলিয়ন নগদ অর্থ, স্বর্ণের বার, বিলাসবহুল গহনা এবং 1,83,000-এর বেশি অস্ত্র লুট করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, লুটের পরিমাণ এত বেশি ছিল, সেনারা মজা করে বলেছে, এই মালামাল বহন করতে গিয়ে আমাদের পিঠ ভেঙে গেছে। বিশেষ সামরিক ইউনিটগুলো এই লুটের বেশিরভাগ চালিয়েছে। যারা শত্রু এলাকা থেকে সম্পদ বাজেয়াপ্ত করার দায়িত্ব রয়েছে, তবে সাধারণ সেনারাও ব্যক্তিগতভাবে লুটপাট চালিয়েছে। ইসরায়েলি সেনারা চলমান হামলা ও আগ্রাসনের অংশ হিসেবে সিরিয়া, লেবানন ও গাজা থেকে যে পরিমাণ অস্ত্র সংগ্রহ করেছে তা দিয়ে একটি ছোট সেনাবাহিনী গঠন করা সম্ভব বলে জানিয়েছে। লুট করার সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, উন্নত আর্টিলারি সিস্টেম ক্ষেপণাস্ত্র, হাজার হাজার বিস্ফোরক ডিভাইস, স্ট্যান্ড রাইফেল, স্নাইপার রাইফেল, সামরিক যোগাযোগ ডিভাইস, ক্যাম্পাস দূরবীন, নাইট ভিশন সরঞ্জাম, ইউনিফর্ম, ব্লুট, ডজনেরও বেশি সামরিক যান, 1930 সালের ফরাসি রাইফেল ও হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত দুষ্প্রাপ্য ও মূল্যায়ন পিস্তল। দক্ষিণ লেবাননে লুটপাটে অংশ নেওয়া এক ইসরায়েলি কর্মকর্তা জানান, কিছু গ্রামে গাড়ি ব্যবহার করা সম্ভব হয়নি, ফলে সেনারা লুট করার সামগ্রী কাঁধে বহন করেছে। তিনি আরো বলেছেন, প্রথমে আমরা রাতের আধারে পিঠে করে ক্ষেপণাস্ত্র, অস্ত্র, গোলা বারুদের বক্স ইসরায়েলি নিয়ে আসতাম, কিন্তু দ্রুতই বোঝা বেড়ে যায়। আমাদের পিঠে ভেঙে যাচ্ছিল, যদিও আমাদের সেনারা খুবই শক্তিশালী। প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ লুটের সামগ্রী এখন ইসরায়েলের বিভিন্ন গোপন ভাণ্ডারে ও নিরাপদ বেসমেন্টে সংরক্ষিত রয়েছে। তবে ইসরায়েল সরকার এই সম্পদ কি করবে তা এখনো স্পষ্ট নয়। কিছু রাজনৈতিক মহল এটি ইউক্রেনে পাঠানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাশিয়ার স্বার্থ রক্ষা ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে এই পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ব্যাপকতা বিবেচনায় ইসরায়েলের লুট করার সামগ্রী তুলনামূলকভাবে অপ্রতুল বলে মনে করা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইতিমধ্যে ইউক্রেনকে ব্যাপক সহায়তা দিচ্ছে। ইসরায়েলি সেনাদের একটি বিশেষ ইউনিট লুট করার সামগ্রী পুনর্ব্যবহারের উদ্যোগ নিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল কর্নেল শারন বলেন, 7 অক্টোবর হামাসের আক্রমণের পর আমরা তাদের ব্যবহৃত বিস্ফোরক পরীক্ষা করে তাদের ট্যাঙ্ক ও সাহায্য যানগুলো শক্তিশালী করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তারা লুট করা বিস্ফোরক পূর্ণ ব্যবহার করছে কিনা, তবে বিশাল চাহিদা মেটাতে এই পরিকল্পনা পরীক্ষাধীন রয়েছে। ট্রাম্পের সঙ্গে বিতণ্ডার পর ব্রিটেনে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি। হোয়াইট হাউসে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর লন্ডনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের এক দিনের মাথায় তাকে সাদরে অভ্যর্থনা জানালো ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে দেখেই বুকে জড়িয়ে ধরেন। শনিবার জেলেনস্কির গাড়ি বহর ডাউনিং স্টেজে পৌঁছালে তার সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেখানে স্টারমার তাকে আলিঙ্গন করেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি আবাসস্থলে প্রবেশের আগে তারা ছবি তোলেন। সেখানে স্টারমার প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেন, আপনাকে এখনই এই ডাইনিং স্টেজে অনেক আগে স্বাগতম। তিনি আরো বলেছেন, যেমনটি আপনি বাইরে রাস্তায় উচ্ছ্বাস ধ্বনি শুনছেন, সেটা যুক্তরাজ্য জুড়ে আপনার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং যতদিনই লাগুক আমরা আপনার সঙ্গে ইউক্রেনের সঙ্গে রয়েছি। কিয়ার স্টারমার বলেছেন, যতদিনের সময় লাগুক না কেন আপনার সঙ্গে আমরা রয়েছি। জবাবে জেলেনস্কি বলেছেন, আমি অনেক লোককে দেখেছি এবং আমি আপনাকে এবং যুক্তরাজ্যের জনগণকে ধন্যবাদ জানাতে চাই এতে ব্যাপক সমর্থনের জন্য। মূলত ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির ইউরোপীয় মিত্রদের সম্মেলনের আগে লন্ডনে বৈঠক
করলেন এই দুই নেতা। সেখানেই জেলেনস্কিকে পূর্ণ সমর্থন জানালো স্টারমার। ওয়াশিংটনে গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেসি জেন্সের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর লন্ডনে যান জেলেনস্কি। যুক্তরাজ্য পৌঁছানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেন তিনি খুশি যে তার দেশের এমন বন্ধু আছে। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতাকে সহায়তা দিতে $284 কোটি একটি ঋণ চুক্তি সম্প্রসারণ করেছে যুক্তরাজ্য ইউক্রেন। রাশিয়ায় আটকে রাখা সম্পদগুলো লাভের অর্থ দিয়ে এই ঋণ পরিশোধ করা হবে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরে স্টারমার জানান ইউক্রেনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আগ্রহী তারা দুজনেই। এটি ইউক্রেনের জন্য তো বটেই, ব্রিটেন তথা গোটা ইউরোপের জন্যই জরুরি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে 4 রিভিউয়ের শুনানি 8 মে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি জামাতে ইসলামী 5 বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা 4টি আবেদনের শুনানি পিছিয়ে আগামী 8 মে দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ শুনানির জন্য এই দিন ঠিক করেছে। এদিকে আদালতে রাষ্ট্রপক্ষ ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস, কাজল ও মোহাম্মদ শিশির মনির। এদিকে গত 19 জানুয়ারি আবেদনকারীর পক্ষে সময়ের আর্জির প্রেক্ষাপটে আপিল বিভাগ 9 ফেব্রুয়ারি শুনানির জন্য দিন রাখেন। এর ধারাবাহিকতায় পুনর্বিবেচনায় আবেদনগুলো 11 ফেব্রুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানিতে ওঠে। এসি বিস্ফোরকে বোমা হামলা উল্লেখ করার পর বিএনপির দুঃখ প্রকাশ। বিসিএস প্রশাসন ভবনে এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা উল্লেখ করে বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে দলটি। শনিবার সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে এই দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দৃষ্ট তদন্তকারী ধারা বোমা হামলায় একজন নিহত, একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম যে বিবৃতি দিয়েছেন তা ভুল তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে সেখানে দুষ্কৃতকারীদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে তা এসি বিস্ফোরণ হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপি দুঃখ প্রকাশ করছে। অবশেষে ফারাক্কার পানি বণ্টন নিয়ে বৈঠক করতে ভারত যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার 5 দিনের সফরে ভারতের কলকাতায় যাবে। এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দল ফারাক্কার পানি বণ্টন নিয়ে ভারতের সাথে বৈঠক সহ ফারাক্কা বাঁধ ঘুরে দেখবেন। শনিবার ভারতের গণমাধ্যম দ্য ওয়ার্ল্ড এ খবর প্রকাশ করেছে। বাংলাদেশে প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয় সিনিয়র কমিশনার আর সাম্বানিয়ে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনোজ পাণ্ড্যকে। ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান 54টি নদীর পানি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় যুগ্ম নদী কমিশনে। এই কমিশনের বাংলাদেশের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল হোসেন প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন। সোমবার প্রতিনিধি দলটি বিমানে কলকাতায় পৌঁছানোর পর সেদিনই ট্রেনে ফারাক্কায় যাবেন। 5 মাস তারা ফারাক্কার পানির প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান সরজমিন খতিয়ে দেখবেন। 6 ও 7 মার্চ কলকাতার একটি 5 তারকা হোটেলে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক হবে। খবরে বলা হয়েছে, বাংলাদেশ ভারতের মধ্যে 1996 সালে ফারাক্কার পানি চুক্তি কার্যকর হয়। এই চুক্তি 30 বছর মেয়াদ আগামী বছর শেষ হবে। বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘদিনের অভিযোগ, চুক্তি অনুযায়ী বাংলাদেশ ফারাক্কার পর্যাপ্ত পানি পায়নি। পর্যাপ্ত পানির হিসাব সহ এবার বাড়তি পানির দাবি করতে পারেন বাংলাদেশের প্রতিনিধি দল। খবরে আরো বলা হয়েছে, পানির বাড়তি দাবি ভারত মানবে কিনা তার নির্ভর করবে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানের উপর। রাজ্য সরকার বলছে অতিরিক্ত দেওয়ার মতো বাড়তি পানি নদীতে নেই। ফলে ফারাক্কার পানি চুক্তির নবায়ন নিয়ে তিস্তা নদীর মতো বিবাদ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও খবরে বলা হয়েছে।